নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি বাংলা বলছে। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এই মাত্র ঘন্টা কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে তিনি ফোন করেছিলেন এবং ফোন করে বেশ কিছুটা সময় কথা হয়েছে। এই রেখা পাত্রকে নিয়ে গতকাল আমরা দেখেছিলাম যে সন্দেশখালীর একাংশ মহিলা তারা বলছিলেন যে প্রার্থী হিসেবে তারা রেখা পাত্রকে চান না। আজকে অবশ্য রেখা পাত্রর সমর্থনেই একটি ভিডিও পোস্ট করা হয়েছে এবং সেখানে বিস্ফোরক দাবি করছেন যে গতকাল নাকি তৃণমূল তারা তাদেরকে ভুল বুঝিয়েছিল, তাই তারা সেই দাবি জানাচ্ছিলেন যে বসিরহাটে রেখা পাত্রকে তারা প্রার্থী হিসেবে চান না। আজকে প্রধানমন্ত্রী তিনি ফোন করলেন, একাধিক কথা বললেন প্রধানমন্ত্রীকে। রেখা পাত্র তিনিও নানা অভিযোগ জানিয়েছেন যে 2011 থেকে তিনি ভোট দিতে পারেননি সহ একাধিক বিষয়। এরই পাশাপাশি আজকে আমরা দেখলাম দিলীপ ঘোষ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জড়িয়ে কুকথা বলছেন। পাশাপাশি অসীম সরকার তিনিও যে ভাষায় কথা বলেছেন তার কড়া সমালোচনা হচ্ছে রাজনৈতিক মহলে। আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবো। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র, আপনাকে স্বাগত। রয়েছেন বিজেপির পক্ষ থেকে প্রসেনজিৎ ঘোষ, প্রসেনজিৎ বাবু স্বাগত। রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে সুভাষিস ভট্টাচার্য, সুভাষিস দা স্বাগত। সিপিআই এর পক্ষ থেকে গৌতম রয়, গৌতম দা স্বাগত আপনাকে। অতিথিদের সঙ্গে কথা হবে, তবে এই মুহূর্তে একটি প্রতিবেদন আপনাদেরকে দেখাবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি তার যে সম্বোধন ছিল দিদি, ও দিদি, সেটাও তো সবাই শুনেছেন। লোকসভা ভোটের আগে মহিলা ভোটারদের কাছে টানতে চাইছে তৃণমূল বিজেপি সহ সব পক্ষ। 21 বিধানসভা ভোটে ঢালাও মহিলা ভোট জমা পড়েছিল তৃণমূলের বাক্সে। এবার সন্দেশখালীকে হাতিয়ার করে সেই মহিলা ভোট ব্যাংককেই টার্গেট করতে চাইছে বিজেপি। रेखा जी नमस्कार। नमस्कार प्रधानमंत्री जी, आपका बहुत धन्यवाद। सवार प्रथमे अपना के शुभेच्छा जानाई। आप एक बड़ा दायित्व निभाने जा रही है, तो क्या माहौल क्या था, क्या लगा लोगों का, आपको क्या क्या परिस्थितियों का सामना भी करना पड़ता होगा, क्या हो रहा है, मैं जरा पूरा चित्र समझना चाहता हूँ। हमारे साथ जो दुर्घटना घटी थी, हम तो बहुत दुर्भाग्यशाली, हम सनेशखाली का माँ बहन नहीं है, पूरा बसीराट लोकसभा का जो माँ बहन है सब एक सवानी अत्याचारी तो हुई है, और हमारी साथ जो हुई उनकी तो जेल हुई। आपका ये जो आत्मविश्वास है ना, आप जरूर दिल्ली पहुंचोगी और आप जरूर चुनाव जीत करके आओगी। रेखा जी, संदेशखाली में आपने इतनी बड़ी लड़ाई लड़ी है, आप एक प्रकार से शक्ति स्वरूपा है। आपने इतने ताकतवर लोगों को जेल भेज दिया। आपको अंदाजा है कि आपने कितने बड़े साहस का काम किया है। প্রধানমন্ত্রীকে একটাই প্রশ্ন, ঠিক এইভাবে যদি আপনি মণিপুরের মেয়েরা যারা রয়েছে যাদের উপরে অত্যাচার হলো, যাদেরকে জনমানুষের সামনে যেভাবে তাদেরকে বিবস্ত্র করা হলো, তাদের পাশে আপনি দাঁড়ালেন না, তাদের সঙ্গে আপনি কথা বললেন না। আপনি উন্নাওয়ের মেয়েটি যার উপরে রাজনৈতিক দল আপনার তার কার্যকর্তারা এই ধর্ষণ করলেন, তখন আপনি কথা বললেন উন্নাওর এই মেয়েটির সঙ্গে? কারণ সে ভারতবর্ষের কি মেয়ে নয়? এরই মাঝে দিলীপ ঘোষের কুকথায় অস্বস্তিতে বিজেপি। বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরার আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। ছি দিলীপ ঘোষ, ছি। এই কথা, এই রুচিহীন কথা, এই আপনার আর বিজেপি নেতাদের মুখেই এই ধরনের কুৎসিত কথাবার্তা মানায়। মুখ্যমন্ত্রীকে কুকথার প্রতিবাদ, চিঠি লিখে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের। বুধবার কমিশনের দরবারে যাচ্ছে তৃণমূল। কলকাতা টিভি। দিলীপ ঘোষের কুকথা শুনলেন, এবার অসীম সরকার তার বক্তব্য শুনুন। সেখানে আগের থেকে নেতাদের কবে আসতেছে আমাকে নেতা, এখানে সে তোমরা যদি বিজেপিকে ভোট না দাও হরিবল হরিবল হরিবল, এই বোকার মধ্যে আবার
দর্শককে কি করবে? দর্শককে করবে ভোট যদি না দাও। মমতা দিদির কি করবে? শোন, আলাপ ব্যবহার তোরা ভালো করে করিস, কোন রকম এখানে গালাগাল দিবি না, গালাগালি দেবো না। তাদের অসীম সরকার তিনি নিজে বলছেন গালাগাল করবেন না, কিন্তু যে বক্তব্য তিনি রাখছেন, যে কথা সেটা আমরা শোনাতে পাচ্ছি না আপনাদেরকে, ফলত এখানে শুনতেই পেলেন আপনারা অকথ্য ভাষায় গালাগালি তিনি করছিলেন। আমি আপনার কাছে আসবো গৌতমবাবু, এই যে দুটো বিষয়ই আপনাদেরকে দেখালাম, এক সন্দেশখালীর যিনি প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রধানমন্ত্রী ফোন করলেন, তার সঙ্গে কথা বললেন, অর্থাৎ তার বিরুদ্ধে যে একটা ক্ষোভ জমছিল এলাকার মানুষে, সেটা কি কোথাও গিয়ে মেটানোর চেষ্টা করলেন, এটা যেমন একটা বিষয়। পাশাপাশি এ রাজ্যে মহিলা ভোট ব্যাংক, সেটাও কি এক্ষেত্রে বিজেপির একটা বড় সড়ো টার্গেট? ঘটনাটা প্রধানমন্ত্রী একটা দলের প্রতিনিধিত্ব করেন, বিজেপি দলের। সেই দলের সন্দেশখালীর যিনি প্রার্থী, তার সঙ্গে কিছু আলোচনা করলেন। বসিরহাটের সন্দেশখালীর প্রার্থী, মানে আমি বলতে চাইছি এটা যে সন্দেশখালীতে থাকেন, সন্দেশখালীর নাগরিক, পশ্চিমবঙ্গের নাগরিক, বসিরহাট লোকসভা কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই নিজের দলের প্রার্থীর সঙ্গে কিছু আলাপ চাইতে তিনি করলেন, তার দলের পক্ষ থেকে কি করা উচিত কিছু পরামর্শ তিনি দিলেন। এ পরামর্শ দলের নেতা হিসাবে তিনি দিতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু তিনি মণিপুরের ব্যাপারে নিশ্চুপ ছিলেন, লোকসভাতে কোনো স্টেটমেন্ট দেননি। তিনি উন্নয়ন নিয়ে চুপচাপ ছিলেন। তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মহিলাদের উপর যে আক্রমণ হয়েছে, কুৎসিত আচরণ হয়েছে কুস্তিগীরদের সময়, কুস্তিগীরদের ওপর কুৎসিত আচরণ, অমানবিক আচরণ, পৈশাচিক আচরণ, তখন কোনো স্টেটমেন্ট নেই। অন্যায় তো অন্যায়, খারাপ কাজ তো খারাপ কাজ। একটা দলের তিনি নেতা, তিনি আমার দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর তো কাজ সমস্ত অন্যায় বিরুদ্ধে বলা এবং ভালো কাজকে এন্ডোর্স করা। তাই এতে আমার মনে হয় না যে গোটা ভারতবর্ষের মহিলা সমাজ খুব উদ্বুদ্ধ হবে এবং উদ্বুদ্ধ হয়ে বিজেপির দিকে ভোট করবে, এটা আমার মনে হয় না। এক বেশ, দ্বিতীয় বিষয়, এটা আমি বলে শেষ করব, যে কোশ্চেনটা তুমি রেজ করেছিলে যে সন্দেশখালীতে যে লড়াই, যে আন্দোলন সন্দেশখালীর মহিলারা দেখিয়েছেন, এটা বিরোধী রাজনৈতিক দলের শুধু একটা প্রচেষ্টা তা না, এটা একটা অদ্ভুতভাবে আমি বলবো ওই সন্দেশখালীর মহিলাদের লাল সালাম জানাই, কুর্নিশ জানাই, যে তাদের একটা প্রতিবাদ এবং প্রতিরোধের স্ফুরণ ঘটেছিল। এই লড়াইকে আমরা কুর্নিশ করি, কিন্তু এটা না বললে নয় যে দিলীপ ঘোষ মাননীয় সম্বন্ধে, মাননীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে মাননীয় দিলীপ ঘোষ যে শব্দ উচ্চারণ করলেন, বা অসীমবাবু নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের শব্দ চয়ন করলেন, এটা পশ্চিমবঙ্গের লজ্জা। বেশ, সুভাষিস দা কি বলবেন? আমি সুভাষিস দার কাছে আসবো, যে এই যে কোথাও গিয়ে কি তাহলে আগের দিনও আমার একটা আলোচনাতে উঠেছিল যে এই সন্দেশখালীকে একদিকে ভারতীয় জনতা পার্টি ইস্যু করতে চেয়েছে, যে কারণেই সেখানকার প্রতিবাদী মুখ রেখা পাত্রকে তারা প্রার্থী করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন মহিলাদের নির্যাতন নিয়ে তারা কথা বলছেন, তখন এক মহিলা মুখ্যমন্ত্রীকে এই অকথ্য ভাষায় আক্রমণ, মানে কুকথার নজির তৈরি করা শুরু হয়েছে বিজেপি আসার পর থেকে। তার আগে হয়নি তা বলবো না, কিন্তু হয়েছে, ম্যাক্সিমাম শুরু করেছেন, এবং সেটা সংসদে দাঁড়িয়ে এবং বক্তৃতা দিতে গিয়ে সবসময় নরেন্দ্র মোদীজি মানে যথেষ্ট রুচিকর আক্রমণ করেছে। যেমন শশী থারুরের ব্যাপারে, পার্সোনাল ব্যাপারে তিনি বলেন যে 50 crore কি গার্লফ্রেন্ড। তারপরে সোনিয়া গান্ধী সম্বন্ধে বলেছিলেন কংগ্রেস কি বিধবা। অনেকগুলো সংসদে দাঁড়িয়ে বলেন কি করে একজন প্রধানমন্ত্রী। আসলে প্রধানমন্ত্রীর যদি সম্মানবোধ না থাকে, দেশ কি করে প্রধানমন্ত্রীকে সম্মান জানাবেন? সন্দেশখালী তো নিশ্চিতভাবে একটা দুর্দান্ত বাজে কালো অধ্যায়,
সারা ভারতবর্ষের বুকে, পশ্চিমবাংলার বুকে এটার মধ্যে কোনো অস্বীকারের জায়গা নেই। কিন্তু পাশাপাশি যারা সন্দেশখালীকে সামনে রেখে সন্দেশখালীর নির্যাতিতাদের সামনে এনে ভোট করতে চাইছেন, সেই সরকারের তো মুখ দেখতে হবে। যারা বিলকিস বানুকে যারা ধর্ষণ করেন, যারা বিলকিস বানুর ভ্রূণকে কেটে বাচ্চাটাকে আছাড় মেরে ফেলে, তারপরে তারা যখন লাইফার হয়, তাদের যখন সারা জীবনের জন্য জেলে থাকার কথা ছিল, তাদের বাইরে বার করে অবৈধভাবে, বেআইনিভাবে বাইরে এনে তাদের মালা পুরিয়ে তাদের গ্লোরিফাই করা যে এটা দুর্দান্ত সংস্কারমূলক কাজ করেছে ব্রাহ্মণের সন্তানরা, এই ধরনের যারা আউটলুকে বিশ্বাস করে, তারা সন্দেশখালীকে সামনে রেখে লড়াই করবে। কি করে লড়াই করবে? ভারতবর্ষের মানুষকে ভুলে যাবে না? পশ্চিমবাংলার মানুষকে এইগুলো করে মনে করিয়ে দেওয়া হবে না? মণিপুরে নগ্ন মহিলাকে ধর্ষণের পর তাকে রাস্তায় হাঁটাচ্ছেন এবং জঘন্য ভাষায় গালি দিতে দিতে হাঁটাচ্ছেন রাস্তায়, এই কথাগুলো তো উঠবে। এই ছবিগুলো তো ভারতবর্ষে মুছে যায়নি মানুষের মন থেকে। তাহলে পরে ভারতবর্ষে শুধু সন্দেশখালী আছে, ভারতবর্ষে আর কোনো ঘটনা ঘটেনি মোদির রাজত্বে বা মোদির টেনিওরে, ডাবল ইঞ্জিনের সাথে টেনিওরে, এরকমটা তো নয়। ব্যাপারটা যেটা হয়েছে সেটা আপনি আচরি ধর্ম অন্যের শেখাও। মোদির গভর্নমেন্ট যেখানে যেখানে আছে সেখানে নারীরা সুরক্ষিত নয়। সেখানে যদি মনে করে যে না, কৃষ্ণর কাছে আসবো, বুঝতে পেরেছি সুভাষিস দা, আপনার বক্তব্য আর গৌতম দা বক্তব্য মোটামুটি একই। আমি কৃষ্ণ আপনার বলে দেখি, অসীম সরকার বা দিলীপ ঘোষ এটা নতুন নয়, এর আগেও অসীম সরকার এবং দিলীপ ঘোষ আলোচনায় থাকবে, একদম বিপ দিতে হচ্ছে আমাকে। আমি কৃষ্ণ আপনার কাছে আসবো। আসলে এই সন্দেশখালী হোক, রেখাপাত্র হোক, যাই হোক, বিজেপির পাখির চোখ মহিলা ভোট। কারণ যে মহিলা ভোট 2021 সালে তৃণমূলের ঘরে গিয়েছে, এবং এর পেছনে অনেকেই বলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের কারণেই মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুরি ভুরি ভোট দিয়েছেন, এবং সেটা হয়তো এবারও হতে পারে, কারণ লক্ষ্মী ভাণ্ডারে টাকা বাড়ানো হয়েছে। সেটাকে ঘোরানোর জন্যই কি বিজেপির এই ধরনের একটা বিষয়কে সামনে নিয়ে আসা? না, দেখো, প্রথম কথা হচ্ছে কে কার রাজনৈতিক কি তার স্ট্র্যাটেজি হবে সেটা সেই দলের বিষয়, সেটা নিয়ে আমাদের কোনো আলাদা করে মূল্যায়ন করতে হবে না। কিন্তু যেটা আমার খারাপ লাগলো সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী, উনি তো বিজেপি দলের নেতা, উনি তার কর্মীর সাথে, তার নেতার সাথে, তার প্রার্থীর সাথে কথা বলবেন, সেটা প্রত্যেকটি মিডিয়া হাউসের এক্সক্লুসিভ স্টোরি। তার মানে প্রধানমন্ত্রী আজকে তাদের 42টা এবং সারা ভারতবর্ষে 500 কোটি যার যতই সিট হয় সবাইকে রোজ একবার করে কথা বলবেন, এবং সেটা মিডিয়ার বিষয় হবে। বিষয় তো এটা হবে যে মোদি 10 বছরে কি করেছে। বিষয় তো এটা হবে যে যাকে উনি শক্তি স্বরূপা বলছেন, আমরা তো তাকে অবজ্ঞা করিনি। প্রধানমন্ত্রী যখন সন্দেশখালীর একজন মহিলার সঙ্গে কথা বলেন, তো সেটা আমাদেরকে দেখাতেই হয়। না, আমি তোমাদের ক্ষেত্রে বলছি না, আমি বিশেষ করে আমার ইঙ্গিতটা গদি মিডিয়ার দিকে, যাই হোক, তোমাদেরকে আমি বিশেষ করে কিছু বলিনি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে বিষয়টা যাকে শক্তি স্বরূপা বলছেন, আমরাও তো শক্তি স্বরূপা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি শক্তি স্বরূপা নয়? আজকে তাতাদা অনেকগুলো উদাহরণ এখানে দিলেন, সোনিয়া গান্ধী সম্পর্কে কি বলেছিলেন, বা যে শশী তরুরের প্রাক্তন স্ত্রীর ব্যাপারে। রেণুকা চৌধুরী কংগ্রেসের সাংসদ, তাকে রাক্ষসী বলেছিলেন সংসদ ভবন ইয়েতে দাঁড়িয়ে, পার্লামেন্টে দাঁড়িয়ে। তো তিনি শক্তি স্বরূপা ছিলেন না। আজকে যাকে উনি শক্তি স্বরূপা বলছেন, তার অভিযোগের ভিত্তিতে আমাদের নেতা শিবু হাজরা থেকে, উত্তম সর্দার থেকে শাহজাহান শেখ গ্রেপ্তার হয়। কেন হয়েছে, কবে হয়েছে, দেরিতে হয়েছে, কাছে হয়েছে, এটা নিয়ে বিবাদ থাকতে পারে, কিন্তু গ্রেপ্তার হয়। আগে উনি বলুন যে বাকি শক্তি স্বরূপাদের যারা অবজ্ঞা করলেন, লাঞ্ছিত করলেন, সেই ব্রিজভূষণ শরণ সিং এখনো উনার পার্লামেন্টে চেয়ারে শোভা বাড়াচ্ছে, এখনো উনি উনার টিকিট কাটার সাহস দেখাতে পারেননি। বাকি উদাহরণগুলো বিলকিস বানু, জবের থেকে শাহজাহান শেখ পলাতক ছিল, অনেক হো হাল্লা হলো, এই বিজেপির লোকেরা করেছিল, শাহজাহান শেখ শেষ অবধি গ্রেপ্তার হলো। ঠিক সেই সময় বিলকিস বানুর 11 জন ধর্ষকের মধ্যে 9 জন গুজরাতের মালি থেকে পলাতক ছিল, আজকেও তারা পলাতক। মোদির হোম স্টেটে মোদির পুলিশ আজ অবধি তাদেরকে ধরতে ব্যর্থ, সুপ্রিম কোর্ট বলেছে পুনরায় তাদেরকে জেলে যেতে হবে। হবে না, তারা বিলকিস বানু শক্তি স্বরূপা নয়। মানে প্রবলেমটা যেহেতু শাহজাহান শেখ সিং নয়, তাই জন্য পবন সিংকে তারা প্রার্থী করতে পারে। বাকি যারা আলোচনায় রয়েছে তাদের বক্তব্যের উত্তর দিতে হবে। প্রসেনজিৎদার কাছে আসবো, একটা বিরতি নেব, বিরতির পরে ফিরে আসবো আমরা এই আলোচনায়, সঙ্গে থাকবেন।
ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি প্রসেনজিৎ দা আপনার কাছে আসবো। একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রেখা পাত্রকে ফোন করলেন, তার অভাব অভিযোগ প্রচার কিভাবে চলছে জানতে চাইলেন, তাকে শক্তি স্বরূপা রূপে বর্ণনা করছেন, কিন্তু এই বিজেপি দলেরই দিলীপ ঘোষ কিংবা অসীম সরকাররা যে কথা বলছেন, বা এর আগেও আমরা দেখেছি মা শারদা আর রাজ্যের মুখ্যমন্ত্রীকে জড়িয়ে যে কার্টুন প্রকাশিত হয়েছিল, তারপরে তো প্রধানমন্ত্রী এসছেন, তার সমালোচনা করতে শুনিনি প্রধানমন্ত্রীর মুখে। আপনার উত্তর? দেখুন, প্রথমে আমার তো একজন ভারতীয় নাগরিক হিসেবে গর্ব অনুভব হচ্ছে, বাঙালি হিসেবেও, যে সন্দেশখালীর মায়েরা বোনেরা যে ধরনের নির্যাতিতা অত্যাচারিত হয়েছিলেন, সেই মা বোনেদের মধ্যে থেকেই একজন ভিকটিম, তাকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে, যেখানে কিনা বাংলার মাননীয়া সময় হলো না নির্যাতিতদের পাশে গিয়ে দাঁড়ানোর বা কথা শোনবার। তিনি তো বিধানসভাতেই বলে দিলেন। প্রসেনজিৎ, এই আপনাকে বলতেই দেবো, কিন্তু আমার একটা প্রশ্ন এই মুহূর্তেই জাগলো, সেটা হচ্ছে আপনি বলছেন এই রেখা পাত্র ভিকটিম, এবং যে ধরনের অভিযোগ করা হচ্ছিল যে নারী নির্যাতন কিংবা গণধর্ষণ যাবতীয় এই ধরনের অভিযোগ ছিল, আপনাদেরও অভিযোগ ছিল, যদি তাই হয়ে থাকে তাহলে সেই রেখাপাত্র ছবি তাকে ভোটে প্রার্থী করা, সেটা কি আদৌ যুক্তিযুক্ত হয়েছে? আইনসম্মত সেটা? আরে ভিকটিম, ওখানে কত ধরনের অভিযোগ হয়েছে। অত্যাচারিতার মধ্যে জমি দখল থেকে শুরু করে জোর করে চাষাবাদ থেকে শুরু করে বহু কিছু আছে। তো অত্যাচারিত মানুষকে যদি সামনের সারিতে তুলে আনা হয়, একটা পিছিয়ে পড়া মানুষকে যদি সামনের সারিতে তুলে আনে, এটা বিজেপিই পারে। কারণ আগে আমরা সালতোরাতে চন্দনা বাউরিকে আমাদের দল প্রার্থী করেছিল এবং জিতিয়েও এনেছে এবং গর্ব করেছিল। উনি চন্দনা বাউরি যে বাড়িগুলোতে পরিচারিকার কাজ করতেন, তারা বেরিয়ে এসে তার প্রচার করেছিলেন। এটা একটা উদাহরণ, পার্টি উইথ দ্য ডিফারেন্স। আর পাশাপাশি আমি বলি, এই যে কুকাতার কথা বলছেন, আজকে হাঁসখালি সম্পর্কে, পার্ক স্ট্রিট সম্পর্কে যে ধরনের মাননীয় মন্তব্য করেছেন, আজকের ডেটেও শান্তিপুরে 15 বছরের একটা নাবালিকাকে টিএমসির এক নেতার ছেলে রেপ করেছে, অথচ সেই নিয়ে মুখে গুলুপাটা। তো আজকে তাহলে পার্টি উইথ দ্য ডিফারেন্স কি করে হলো? আমি যদি বলি যে আগের কথাগুলো সমালোচনা করব, আজকে বামপন্থী বন্ধু দিলীপ ঘোষের এই বক্তব্যকে আপনি সমর্থন করেন? আমাকে শেষ করতে দিন। আপনাকেই তো বলতে দিচ্ছি, সকলকেই তো ইন্টারাপ্ট করেছেন, এরকম তো দেখিনি। আপনাকেই বলতে দিচ্ছি, আমি প্রসেনজিৎ দা যা কথা দিয়েছি তা কথা রাখি, আপনাকেই বলতে দিচ্ছি। হ্যাঁ, তো সে কারণেই বলছি, আজকে দিলীপ ঘোষ যে কথা বলেছেন, কোন অ্যাঙ্গেল থেকে উনি ওই কথা বলেছেন আমি বুঝতে পারছি না। কেন বলেছেন উনি ওনার ওই উত্তর দেবেন পরবর্তীকালে মিডিয়া যখন দেবেন। কিন্তু ভাইপো একাধিকবার উত্তরবঙ্গ থেকে শুরু করে নিজের ডায়মন্ড হারবার ক্ষেত্রে বিজেপি নেতাদের বাপ তুলে কথা বলেছেন, কাকুলি ঘোষ দস্তিদার শুভেন্দু অধিকারীর বাবা তুলে কথা বলেছে। আজকে তো এগুলো ঘটনা ঘটেছে। কুণাল ঘোষ কি কথা বলে, দিলীপ জায়গায় কুণাল ঘোষ কথা বলে, দিলীপ ঘোষের এই মন্তব্যের পরে তিনি যেমন একদিকে কালীঘাটের ডাকাতরানি বলেছেন মাননীয়কে, পাশাপাশি বিরোধী দলের অধীর চৌধুরীকে রাস্তার অবলার সঙ্গে তুলনা করা হয়েছে, সেও বিরোধী দলের নেতা একজন। বিজেপি নেতাদের কি বলেছে তারা বললে আপনারা বলবেন, এটাই বক্তব্য। তারা বললে আপনারা বলবেন। আপনি সেটা কথা নিন্দা করছেন কি দিলীপ ঘোষের বক্তব্যকে? আমরা কখনোই এন্ডোর্স করি না, এটাকে আমরা কখনোই এন্ডোর্স করি না। কিন্তু ব্যাপার হচ্ছে, যখন রাজ্যের একজন মন্ত্রী দেশের সর্বোচ্চ মহানাগরিক রাষ্ট্রপতি সম্পর্কে কথা বলেন, তারপরেও আবার তিনি নিজেকে সংশোধন করেন না, তখন ভাবতে হয় যে কোথাও একটা ন্যারেটিভ তৈরি আছে, এদের মডেল তৈরি আছে। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা চেয়ে নিয়েছে, কাজল শেখের মডেল। তারপরেও তো তার কথা তো ভাইরাল হয়েছে। না না, আপনাদের দলের কেউ এখনো পর্যন্ত দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে ক্ষমা চেয়েছে? বিষ্ণুপুরে বলছে প্রার্থী মেরে চামড়া তুলে দেব। উদয়ন গুহর ভাষা কি আমরা তো দেখেছি, বাংলার মানুষ দেখছে। যত বলবে তত বাংলার মানুষ বুঝবে এই শাসক দল কোন জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে চাইছে। মানুষ সামনে আসুক, বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন।
ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। আস্তে আস্তে প্লিজ, শান্তি শান্তি শান্তি। কোথায় বলে বিরতিতে গিয়েছিলাম, বিরতির মাঝখানেও অনেক রকম আলাপ আলোচনা চলতেই থাকে আমাদের এখানে। তো আমরা এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাবো, যে রেখাপাত্রকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করলেন, কথা বললেন দীর্ঘক্ষণ সন্দেশখালিতে, সেই রেখাপাত্রের বিরুদ্ধে গতকাল পোস্টার এবং বিক্ষোভ দেখা গিয়েছে। সন্দেশখালির মা বোনেরা তারা বলছেন যে রেখাপাত্রকে তারা প্রার্থী হিসেবে চান না। দেখতে পাচ্ছেন সেই বিক্ষোভের ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। কিন্তু তার 24 ঘন্টা কাটতে না কাটতেই আজকে ভিডিও পোস্ট, যেই ভিডিওতে বলা হচ্ছে যে তারা রেখাপাত্রর সঙ্গেই রয়েছেন এবং তৃণমূল তাদেরকে ভুল বুঝিয়েছিল, তাই তারা বিরোধিতা করছিলেন। কি বলছেন শুনুন। গতদিনে যেটা হয়েছে, যে ভিডিওটা হয়েছে, তার জন্য আগে আমি রেখার কাছে ক্ষমা চাইছি, যে রেখাদির কাছে আমরা ক্ষমা চাইছি, যে সবাই মিলে আমরা যেটা করেছি আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল, অন্য লোকেদের দ্বারাই আমাদেরকে ভুল বোঝাচ্ছিল, অন্য কেউ অন্য কোনো পার্টির থেকে আমাদেরকে ভুল বোঝাচ্ছিল, ভুল বোঝানোর পরে এটা করেছি। আজকের রেখার কাছে আমরা ক্ষমা চাইছি, রেখা যাতে আমাদের ক্ষমা করে দেয়, এবং আমরা বারবার করে বলেছি যে রেখার পাশে আছি। কালকের সত্যি আমাদের ভুল হয়েছে, অন্য কারোর কথায় এটা আমাদের করা উচিত হয়নি। আমি যে কথাটা বলেছি কিন্তু আমাকে ভুল বোঝানো হয়েছে, ওটা টিভিসির লোক এসে আমাদেরকে ভুল বুঝিয়েছে, বলেছে যে রাস্তার জন্য টাকা এসছে, তোমাদের লাইটের জন্য টাকা এসছে, এই টাকাগুলো তোমাদের কোনো কিছু দেওয়া হয়নি, সব অন্য জায়গায় দেওয়া হয়েছে, তোমরা নাকি সবাই টিএমসি। আমি বলছি না, আমরা টিএমসি না, আমরা প্রথম থেকেই বিজেপি, আমাদের বিজেপি রং আমাদের ঘরে, বিশেষ করে ওই টিএমসির লোক এসে আমাদের হুমকি দিয়ে গেছে, তোমরা বিজেপি করেছো, তোমরা বুঝে নিয়েছি যে টিএমসিকেই ভোট দিয়েছো, এই বিজেপিকেই ভোট দিয়েছো, তোমরা বিজেপি বলে আমাদের লোককে পার্টি অফিসে তুলে নিয়ে গেল। তারাই এবার এসে আমাদেরকে বোঝাচ্ছে, বলছে জানো তোমরা নারী নির্যাতন করেছো, তোমরা হচ্ছে নারী নির্যাতন কেসে জড়ে আছো, আর দেখো তোমাদেরকেই হচ্ছে বলছে যে আমাদের সন্দেশখালী মা বোনকে চাই না, ওইটা নাকি রেখা বলেছে, আমাদের এসে ভুল বুঝেছে। তৃণমূল কংগ্রেস যাদের বিরুদ্ধে এই অভিযোগ যে তারা নাকি গতকাল ভুল বুঝিয়েছিলেন, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, তিনি ঠিক কি বলছেন শোনাবো। আমার মনে হয় না এখানে তৃণমূল কংগ্রেসের কোনো ইন্ধন আছে, কারণ ওই প্রার্থী পছন্দ হয়নি, বিজেপি কর্মীরা তারা গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে জড়িয়ে গেছে। তারা যারা দীর্ঘদিন ধরে সন্দেশখালীতে আন্দোলন করেছে, যারা এখানকার ব্লক সভাপতি ছিল, জেলার কনভেনার ছিল, তারা বলতে চাইছে আমাদের কথা না ভেবে, আমরা দীর্ঘদিন ধরে দলটা করলাম, আমাদের কথা না ভেবে হঠাৎ করে একটা নতুন মুখ দেওয়া হয়েছে, সেই নিয়ে প্রতিবাদ করছে, বিক্ষোভ দেখাচ্ছে। এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। বেশ, আমি সুভাষিস দা আপনার কাছে আসবো, প্রসেনজিৎ আপনার কাছেই আসতে হবে, আমাকে আসবই। আমি সুভাষিস দা আপনার কাছে আসবো, যে এই যে প্রধানমন্ত্রী ফোন করলেন, তাহলে সন্দেশখালী বা বসিরহাটের একাংশ তারা যে রেখাপাত্রের বিরুদ্ধে সেটা অনুধাবন করতে পারছে দলের শীর্ষ নেতৃত্ব, তাই কি প্রলেপ দিতেই প্রধানমন্ত্রীর এই ফোন বলে আপনার মনে হয়? হ্যাঁ, স্বাভাবিক এটা। তাহলে হঠাৎ করে প্রধানমন্ত্রী কি ফোন করতে গেলেন কেন? তাহলে কি 543টা ক্যান্ডিডেট আছে, ধরে নিলাম, কারণ ওদের অ্যালায়েন্স আছে ওনাদের সাথে, তাদের সিট ছেড়েছে। আমি ধরে নিলাম যে এরকম কোথাও উষ্মা হলে পরেই ফোন করবে। আসলে এখানকার উষ্মা জানে যে একটু যদি ডিসব্যালেন্সড হয় পশ্চিমবাংলায় সেট করা কঠিন, এমনিতেই বিজেপির জায়গা পশ্চিমবাংলা নয়। দ্বিতীয় কথা বলে আছে আইন প্রণয়নের জায়গায় ঋষি একটা ওখান থেকে যে মানে আওয়াজ উঠেছে, সেটা হলো একদম নিরক্ষর একটা মহিলাকে পাঠাচ্ছে আইন প্রণয়নের জায়গায়, যেখানে ভারতবর্ষ কীভাবে চলবে, ভারতবর্ষের বৈদেশিক নীতি কী হবে, ভারতবর্ষের ইন্টারনাল নীতি কী হবে, আভ্যন্তরীণ নীতি কী হবে, ভারতবর্ষের সমস্ত নীতি প্রণয়ন হবে ওখানে। সেখানে উনি কী করবেন? সংখ্যা হিসেবে বসে থাকবেন একজন, মানে ওনাকে দিলে জিততে পারে, সেটাই হলো মূল লক্ষ্য। এইখানে আমি সুভাষিস দা, ভারতবর্ষের রাজনীতিতে এমনটাও নেই যে শিক্ষাগত যোগ্যতা কত কি লাগবে বিধায়ক সাংসদ হতে গেলে, সেটার কোনো যোগ্যতার মানকাঠি নেই। স্বাক্ষর নিরক্ষর সবাই মিলিতভাবেই যান সংসদে। কামরাজও পড়াশোনা জানতেন না, মানে পড়াশোনা জানতেন না বলতে কি, মানে উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন না, বা অতুল্য ঘোষ উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন না, কিন্তু এরা পলিটিক্সটা দীর্ঘদিন করেছে, করার পর এদের যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, বহু মানুষ আছে। আজকে আমার কথা হয়েছিল যে আজকে যদি ঋষি তুমি দেখো 163 জন সংসদে এমন লোক আছেন যাদের ক্রিমিনাল কেস আছে, কেউ ধর্ষক, কেউ ধর্ষণের চার্জ আছে, কারোর গুন্ডামি চার্জ আছে, খুনের চার্জ আছে, এইরকম লোক বিজেপির মধ্যে আছে, এবং 100 সিটটাই বিজেপির। তো ঘটনা হলো বিজেপি আজকে রমেশ বিদুরি কোথায় গেছে মানটা পার্লামেন্টে, রমেশ বিদুরি দানিশ আলীকে বলছে, বিএসপির এক সাংসদকে বলছে
এই কাটুয়া আই কাটুয়া আই কাটুয়া বলে চিল্লাচ্ছে, এবং মানে ওখানে যারা হাউসে যারা ছিল তারা কেউ আটকাচ্ছে না, বিজেপির লোকেরা হাসছে। তার মানে সংসদে কোন মানুষরা যাচ্ছে? প্রধানমন্ত্রী শুধুমাত্রই যে উষ্মা যে ক্ষোভ জমা হচ্ছে সেটাকে প্রলেপ দেওয়ার জন্য, নাকি সত্যি এমন একজন মানুষকে ফোন করা যিনি গরিব গুরব তাকে একটা আপলিফট করলো প্রধানমন্ত্রীর এই ফোন? লোকসভা এবং বিধানসভা, রাজ্যসভা, এগুলো হচ্ছে নীতি নির্ধারণের জায়গা। আর সুস্থ সংস্কৃতি, ভালো ভাষা, কুকথা না বলা, এটা ছিল রাজনীতিবিদদের একটা অ্যাসেট। এই মূল্যবোধহীনতা কমতে কমতে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এবং ডিগনিটি এটাও যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এটা ভাবলে খুব অবাক লাগে যে রাজনীতিবিদ হিসাবে রাজনৈতিক নেতারা যে ধরনের ভাষা প্রয়োগ করছেন, এ ভাষার থেকে বিরত হওয়া উচিত বলে আমি মনে করি। এক, দ্বিতীয় বিষয় হচ্ছে যে একটা একেবারে গরিব, একেবারে খেতে না পাওয়া জায়গা থেকে উঠে আসা কোনো নেতা কি নেত্রী কি কোনো কর্মীকে কোনো দল প্রার্থী করতে পারেন, কিন্তু যে দল প্রার্থী করছেন সেই দলে ম্যাক্সিমাম এমপিদের বিরুদ্ধে ধর্ষণ, গুন্ডামি, চুরি, জোচ্চুরি, ঘুষ খাওয়ার অভিযোগ আছে। একই কথা বলছেন আপনি, একই অভিযোগ। দ্বিতীয়টা ব্যাপার, আমি একটা কথা বলে শেষ করি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই এমপিদের, ম্যাক্সিমাম এমপিদের যদি টাকা পয়সার হিসাব করা হয়, স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব করা হয়, তাহলে ভাবা যাবে না যে রাজনীতির সঙ্গে অন্যায়, দুর্নীতি আর দুর্বৃত্তায়ন কিভাবে যুক্ত হয়ে গেছে। কম বেশি সব দলেই আছে, প্রথম দা খুঁজলে কম বেশি সব দলেই পাওয়া যাবে। বিজেপির সংখ্যা অনেক বেশি, বুঝতে পেরেছি, কম থাকার বক্তব্য। কৃষাণু কি মনে হয় যে এই যে প্রধানমন্ত্রীর ফোন এবং পাশাপাশি রেখা পাত্রকে ফোন, এবং যেটা আমি জানতে চাইছিলাম যে কোথাও গিয়ে কি এটা রেখা পাত্রর যে অবস্থান এবং তার বিরুদ্ধে পোস্টার পড়ছে, যদিও বলছে যে তৃণমূল কংগ্রেস শিখিয়ে দিয়েছিল, মানে ওখানে শিখিয়ে দিলে বিক্ষোভ হয়, মানে আমাদের দল শিখিয়ে দিলে একটা বিক্ষোভ সংগঠিত করা যায়। কিছুদিন আগে আমরা বিক্ষোভ সম্পর্কে যখন এরকম মন্তব্য আমাদের কেউ কেউ করেছিল, তখন হেডে করে সবাই উঠেছিল যে এরকম হয় নাকি, স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, মহিলারা এসছে। আজকে সেই একজন মহিলা বললেন আমরা প্রথম দিন থেকে বিজেপি করি। আমরাও কিন্তু সেই সময় বলেছিলাম এরা সব বামপন্থী থেকে বিজেপি। আমরা কিন্তু সেই দিন বলেছিলাম দিস ইজ পলিটিক্যালি মোটিভেটেড। দু একটা অভিযোগ হতেই পারে, যে কোনো জায়গাতে খুঁজলেই দু একটা এরকম দুর্বৃত্তকে বার করা যায়, কিন্তু এটাকে সার্বিক মোড়ক দেওয়া, এটার পেছনে একটা রাজনৈতিক অভিসন্ধি ছিল। আজকে যেরকম আমরা মানে কি বলবো, আমরা বারবার যে অভিযোগটা করেছিলাম, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিলেন তিনি, মনে নাই যে আজকে এই মহিলারা কালকে বিক্ষোভ দেখিয়ে, আজকে পুনরায় বিক্ষোভ দেখিয়ে, তাতে আবার তৃণমূলকে টেনে, এবং তারপরে আখেরে স্বীকার করে যে তারা আপনাদের অভিযোগের সত্যতা প্রমাণিত। বলছি প্রথম দিন থেকে তারা বিজেপি। এবং এই যে জায়গাগুলো, এই পাত্রপাড়া, এই যে এই যেখানে মূলত এই বিগত 2 মাস ধরে বিক্ষোভ হচ্ছিল, আমি জাস্ট পঞ্চায়েত নির্বাচনে, গত পঞ্চায়েত নির্বাচনে আমি শুধু 6টা জায়গার ইয়ে পড়বো, 5টা জায়গার আমি শুধু ভোট শতাংশটা, কে কত ভোট পেয়েছে পড়ি। 51 নম্বর পার্ট বিজেপি পেয়েছে, 52 নম্বর পার্ট বিজেপি পেয়েছে 370। আপনি যেটা বলতে চাইছেন যে এখানে বিজেপির সংগঠন অনেক বেশি শক্তিশালী, বোঝা যাবে। আমি এই যে বলা হচ্ছে না 2011 সাল থেকে ওখানেই বিক্ষোভ হয়েছে, এটাই তো। এই যে 5টা বুথ, এখানে বিজেপি গত পঞ্চায়েতেও প্রধানমন্ত্রী আজকে রেখা পাত্রকে বললেন আপনি 2011 সাল থেকে ভোট দিতে পারেননি, এটা প্রধানমন্ত্রী বলছেন। এইদিকে রেখা পাত্রর যে পার্ট, সেখানে এই পঞ্চায়েত নির্বাচনে প্রসেনজিৎ দাকে আমার প্রশ্ন, আমার কাছে লাভটা কি যদি সবাই না পায় তাহলে আপনার কাছে আসছি, আপনার কাছেই তো আসছি। যেখানে আপনারা বলছিলেন বা তৃণমূল যেখানে যেতেই পাচ্ছিল না, যে সমস্ত এলাকাগুলোতে গেলেই তৃণমূলকে তাড়া করছিল তৃণমূল নেতা নেত্রীদের, সেই তৃণমূল নেতা নেত্রীরা বোঝালেন আর মহিলারা একেবারে বিক্ষোভ দেখাতে শুরু করলেন। আজকেই বলছেন যে না, তাদেরকে ভুল বোঝানো হয়েছিল তাই বিক্ষোভ দেখাচ্ছেন। সম্ভব এটা? দেখুন, একটা প্রার্থী হওয়ার পর বৃহত্তম, আমি ধরে নিলাম, তৃণমূলের কথা ছেড়েই দিলাম, কিছু মানুষের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তারা তো বলেনি গরুচোর, তারা তো তাকে বলেনি তার স্বামী বা তার বাড়ির পুরুষ মানুষরা অন্য মায়েদের বোনেদের নিয়ে গিয়ে নির্যাতন করত রাত্রিবেলায়, বা কারোর জমি হরণ করত। একটা দুর্নীতির কথা বলেছে, তার এই কারণে আমাদের প্রার্থী পছন্দ নয়।
সেটা বলেনি। এটা হচ্ছে পার্থক্য তৃণমূলের সঙ্গে, বেসিক পার্থক্য ভারতীয় জনতা পার্টি আর কংগ্রেসী। সেই ক্ষোভটা আজ করেই কি প্রধানমন্ত্রী ফোন করলেন? আরে ক্ষোভটা সব জায়গায় মত পার্থক্য থাকতেই পারে কর্মীর, এটা বিজেপি একটা অর্গানাইজড পার্টি। দুদিন যদি মত পার্থক্য বিজেপির মধ্যেও কোথাও হয়ে থাকে, অনেক জায়গায় হয়েছে, তাই সেটা দুদিন পরেই কিন্তু কেটে যাবে। আর প্রধানমন্ত্রী একজন অত্যাচারিতা নারী এবং প্রতিবাদী মুখ, উনি তার জন্য প্রথম পাত্রপাড়া থেকেই প্রতিবাদটা হয়েছিল, উনি প্রথম দিন থেকেই ছিলেন। আর পরবর্তী কথাটা বলতে দিন, এই যে সিপিএম এর প্রতিনিধি যিনি আছেন, সিপিআই প্রতিনিধি আছেন, বামফ্রন্টের নেতা, আমরা বলতে শুনেছিলাম কি এক আরামবাগ না কোথায় সাংসদ ছিল, হুগলি না আরামবাগে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিল তোর কোন ড্যাশ, অনিল বসু, হ্যাঁ একদম মনে অনিল বসু, কোন ড্যাশ পশ্চাৎ দেশকে অঙ্গভঙ্গিমা করে দেখিয়েছিল। আজকে সুশান্ত ঘোষ ভাষার কথা বলছেন, আজকে জিরো করে দিয়েছে বাংলার মানুষ, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে বিলিয়ে দেওয়ার জন্য। তৃণমূলকেও সেটা করবে। ছাত্র সংগঠন কলকাতায় স্লোগান কুকথা আপনারা বলেছেন, আপনারা বলেছেন মাধ্যমে দিলীপ ঘোষেরই সমর্থন করুন। বেশ, ছোট্ট বিরতি যাব, একটা বিরতি যেতে হবে। গৌতম দা প্লিজ, আপনার দল করুন। গৌতম দা প্লিজ, আপনি সিনিয়র মানুষ, ডেকোরাম মানবেন, ডেকোরাম মানবেন। স্টুডিওর প্রসেনজিৎ দা, আমরা একটা গৌতম দা প্লিজ, গৌতম দা একটা ছোট্ট বিরতি দেব। আপনি সিনিয়র এখানে সবচেয়ে, এই আলোচনা টেবিলে আপনি সবচেয়ে সিনিয়র, ডেকোরাম মানবেন। একটা ছোট বিরতি দেব, বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি, এক তো প্রধানমন্ত্রীর ফোন রেখা পাত্রকে, তারপরে যে বিষয়টা উঠে আসছে একের পর এক বিষয় রেখা পাত্রের বিরুদ্ধে, সন্দেশখালিতেই বিক্ষোভ, পরবর্তীতে আবার ভিডিও, তৃণমূলের যোগ পাচ্ছেন কেউ কেউ, তৃণমূল অস্বীকার করছে। আমি সব মিলিয়ে যেটা আসছে, আমি সুভাষিস দা আপনার কাছে আসবো, যে আমরা যেই প্রতিবেদন দিয়ে শুরু করেছিলাম আজকের এই অনুষ্ঠান, সেখানে আমরা যেটা বলতে চাইছি যে এই যে 2021-এর বিধানসভা নির্বাচন, যেখানে মহিলা ভোট একটা ফ্যাক্টর ছিল, যেটা তৃণমূলের দিকে গিয়েছিল বলে মনে করা হয় লক্ষ্মীর ভাণ্ডার বা এই ধরনের প্রকল্প জেরে, এবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো হয়েছে। আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করলেন তার কয়েকদিনের মধ্যেই সন্দেশখালির এই বিষয়টি সামনে আসে। নিঃসন্দেহে নক্কারজনক ঘটনা, যে সমস্ত অভিযোগ উঠেছে, কিন্তু কোথাও গিয়ে কি আসলে পাখির চোখ এক্ষেত্রে মহিলা ভোট, সে কারণে এই রেখাপাত্রদের দিয়েই টার্গেটটা করা হচ্ছে গোটা রাজ্যের মহিলাদেরকে? পশ্চিমবাংলায় 48% মহিলা, 48% মহিলা ভোটকে যদি কনফার্ম করা যায়, তাহলে তাদেরকে এলিওর করতে হবে, তাদের প্রলোভন দেখাতে হবে, বা তাদেরকে মানে তাদের, আমি কন্ডেম করছি প্রলোভন দেখানোর কথাটা বলতে কি বোঝাতে চাইছেন? কারণ হলো কি বোঝাতে চাইছেন আপনি? আমি বলে নেই, আমি বলে আপনি বলুন, এটা ক্লিয়ার করুন। আমাদের মানুষের কাছে বলুন, রাহুল গান্ধী কতবার সন্দেশখালীর জন্য বলেছিল? রাহুল গান্ধী সন্দেশখালীর জন্য কতবার শাসক দলকে একটা শব্দ বলেছে? চিল্লাতে থাকলে বলবো কি করে? একটা শব্দ বলেছে, বলতে বলে চিল্লাচ্ছে। কালকে কি বলেছে? আমাকে কি বলবো, রাজস্থানে ভোট হলো, বিজেপি বললো মহিলাদের আর কষ্ট করতে হবে না, 450 টাকায় গ্যাস দেবো, কাইন্ড অফ অ্যালিওরমেন্ট। কারণ হলো এই ঢোল রাজনীতি করতে হয়, মমতা ব্যানার্জি করছেন, এবং মমতা ব্যানার্জির কাছে করতে হয়। কারণ হলো ফাইন্যান্সিয়াল মানে বাজার অর্থনীতিতে একটা ঢোল পলিটিক্সের ইয়ে আছে, যখন চাকরি তুমি দিতে পারছো না। কিন্তু মমতা ব্যানার্জির সাথে অন্যান্য বিজেপি নেতার পশ্চিমবাংলায় তফাৎ হলো, মমতা ব্যানার্জি ইজ এ সিজনড পলিটিশিয়ান, শি ক্যান ফিল দ্য পালস অফ দি পিপল। এখানে পশ্চিমবাংলার বুকে যে কোনো লিডার, যারা লিডার তারা সব বিজেপি লিডার যারা, তারা তৃণমূল থেকে গেছে, নয় কংগ্রেস থেকে গেছে, কেউ মানে মিশের নয়, বিজেপির নয়। তার মানে বিজেপি দৈন্য আছে এই ক্ষেত্রে। কিন্তু আমার কথা হয়েছিল একটা জায়গায়, সেটা হলো এই মহিলা ভোটকে মমতা ব্যানার্জির থেকে বার করে আনা বিজেপির পক্ষে কঠিন হবে, এক। দুই হলো, যদি মনে হয়
যে সমস্ত ঘটনা ভারতবর্ষের বুকে যা যা হয়েছে, ব্রিজভূষণ এখনো সাংসদ, ইলেকশন লড়বেন এবং তাকে সেন্সার করা হয়নি, তাকে গার্ড দেওয়া হয়েছে, এফআইআর করা হয়নি, এফআইআর নেয়নি বলে সুপ্রিম কোর্টে গিয়ে এফআইআর ইস্যু করতে হয়েছে, সুপ্রিম কোর্টের অর্ডারে এফআইআর করতে হয়েছে, তারপরেও সেই অ্যারেস্ট হয়নি, ডেকে জিজ্ঞাসা করেনি এবং বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পর বলছেন আমরা তেমন কিছু পাইনি। তার মানে যে মহিলাদের জন্য চোখের জল পড়ছে প্রধানমন্ত্রীর এবং ফাইটার বলছে সন্দেশখালী শেখা পাত্রকে, এইরকম মহিলা তার দিল্লিতে বসে রয়েছে, তারা রাস্তায় ছিল দিনের পর দিন, তাদের একটা ফোন করে পর্যন্ত বা তাদের কাউকে পাঠিয়ে এমিসারি পাঠায়নি যে না এটা ঠিক না। কি প্রসেনজিৎ এই বাছাই করা অন্যায়ের প্রতিবাদ? এবার শেষ কথা আমি হ্যাঁ সিলেক্টিভ একটা জায়গায় দেখান অন্য রাজ্যে হয়েছে। উত্তরপ্রদেশের কথা বহুবার বলা হয়, উত্তরপ্রদেশের জনসংখ্যা আর পশ্চিমবঙ্গের জনসংখ্যা অনেক হেলেন হেভেন ডিফারেন্স, তৎসত্ত্বেও বলছি একটা কেস দেখান। আজকে হাতরাসের পরিবারের এফআইআর হিসেবে ট্রিট করে সেখানে কেস চলছে। আজকে পশ্চিমবঙ্গে গত 3 মাসে কটা নাবালিকা ধর্ষণ হয়েছে সেটা বলুন, আজকে যেটা হচ্ছে সেটা নিয়ে মুখ খুলুন। আমি এগুলো ভুলে যাচ্ছে। প্যারেড করেছিল আর্মি বারাকের সামনে কংগ্রেসের সরকার থাকাকালীন, ভুলে যাবেন না, ভুলে যাবেন না। মণিপুরে একটা ঘটনা, একটা ভিডিও দেখে আমরা সবাই রিয়াকশন দিচ্ছি। সেখানকার বিজেপির মুখ্যমন্ত্রী দাবি মানে তিনি বলেছিলেন যে এরকম ঘটনা 100-র বেশি হয়েছে। সেই 100টার আলোচনা কিন্তু আমরা কেউ করি না। প্রধানমন্ত্রী তো দোকান কাটা, উনি তো কিছু বলেনি না। আমি দুটো উদাহরণ দিচ্ছি, 1 মিনিট, আমি দুটো উদাহরণ দিচ্ছি। রাজস্থানের উদাহরণ দিলাম, আমি ওই উদাহরণটাকে একটু দীর্ঘায়িত করছি। কংগ্রেসের সরকার রাজস্থানে 500 টাকায় গ্যাস দিচ্ছিল, বিজেপি সেটাকে 450-তে দেওয়ার প্রস্তাব দিয়েছিল, ভোটে জেতার পর বলছে আমরা দেব না। বিরতিতে যেতে হবে আবারও। প্রসেনজিৎ দা, কৃষাণু প্লিজ, মানে এখনো দেওয়া হচ্ছে না আর কি, সেটা প্রসেনজিৎ মেনে নিলেন তো? প্রসেনজিৎ মেনে নিলেন তো, এখনো দেওয়া হচ্ছে না। প্লিজ একটা বিরতিতে যাবো। প্রসেনজিৎ দা একটা বিরতির পরে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। এই পর্বে আমরা আলোচনা করব আজকেই ভারতীয় জনতা পার্টি তারা জানিয়েছে যে বরানগরের যে বিধানসভার উপনির্বাচন রয়েছে, ভগবানপুর এবং ভগবানগোলা এবং বরানগর, তাদের প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে নিঃসন্দেহে আলোচনায় রয়েছে বরানগর, যেখানে প্রার্থী করা হয়েছে সজল ঘোষকে, তাপস রায়ের ছেড়ে যাওয়া আসন, সেখানে প্রার্থী করা হয়েছে সজল ঘোষকে। যদিও অন্যান্য রাজনৈতিক দল তারা এখনো পর্যন্ত তাদের প্রার্থী ঘোষণা করেননি। তাপস রায় তিনি তো লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর কেন্দ্র থেকে লড়াই করবেন। অনেকে বলছেন কাকা ভাইপোর মধ্যে এধার ওধার হয়েছে, অর্থাৎ একটা কথা শোনা যাচ্ছিল যে সজল ঘোষকে হয়তো কলকাতা উত্তর থেকে প্রার্থী করা হবে লোকসভা নির্বাচনে, তার জায়গায় তাপস রায় তিনি বিজেপিতে যোগ দিলেন, তাকে সেই আসন ছেড়ে দেওয়া হলো, সজল ঘোষ ছেড়ে দিলেন, পরিবর্তে বরানগরে প্রার্থী করা হয়েছে সজল ঘোষকে। এই বরানগর কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র এবং তার ইতিহাস রয়েছে, রাজনৈতিক অনেক ইতিহাস রয়েছে। জ্যোতি বসু একসময় এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন। সজল ঘোষ তাকে প্রার্থী ঘোষণা করার পরে কি বলছেন একবার শুনুন। আমি যেমন বরানগরও করব, আমি সেরকম কাশীপুর বেলগাছিয়াও করব, আমি সেরকম কাশীপুর বেলগাছিয়াও করব। দেখো না আগে আগে হতা है क्या? আরে ভাই ফুল এনার্জি। আমি কি মদন দা নাকি যে দিনে চলে রাতে টলে, সেরকম হয়ে যাবে নাকি আমার? আমরা বরানগর জিতব, আমরা উত্তর কলকাতা জিতব, আমরা দমদম জিতব। কেন বলছি? কারণ তৃণমূলকে কোন ভদ্রলোকের ছেলে ভোট দেবে? কিছু চট্টা দেবে। সজল ঘোষ মানেই লড়াকু নেতা, যেমন পাশাপাশি তার মুখও চলে সমান তালে। আমি তবে একটা এক্ষেত্রে গৌতম দা একটা বিষয়ে যে এই ব্যক্তি আক্রমণটা বড্ড বেশি হয়ে যাচ্ছে না, এবং সেই টোনটাও কি সেট করে দিলেন সজল ঘোষ যে বরানগরে তার আক্রমণ মূলত কাদের দিকে থাকবে? না, আমি তো আগেও বললাম এই প্রসঙ্গে যে শব্দ চয়ন এবং শব্দ ব্যবহার, এই যে দলের নেতারা করুন না কেন, যত উচ্চ মার্গের নেতারা করুন না কেন, সেই কথাটা যদি ভুল কথা হয়, অন্যায় কথা হয়, খারাপ কথা হয়, সেটাকে কন্ডেম করা উচিত আমাদের সব দলের প্রতিনিধির করা উচিত আমি মনে করি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে রাজনীতিতে বিজেপি শেষ কথা বলবে
বা তৃণমূল শেষ কথা বলবে, এরকম একটা পরিস্থিতি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আছে বলে আমি মনে করছি না। আমরা মনে করছি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হবে বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে। তার কারণ হচ্ছে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, অ্যাবসলিউটলি 2 কোটি বেকারের চাকরি দেওয়ার কথা মানুষ বলেনি, গোটা দেশ জুড়ে যে অশান্ত পরিবেশ, একটা অ্যাবসলিউটলি ধর্মান্ধ একটা দল, ফ্যাসিস্ট দল, যাদের মিনিমাম টলারেন্স নেই, বিরোধী কোনো কথা বললেই, বিরোধী কোনো কণ্ঠস্বরকেই তারা যে কোনো মুহূর্তে স্তব্ধ করতে চায়, এবং সেটা বিভিন্ন ধরনের কায়দায়। এইভাবে তো দেশ চলছে। আর রাজ্য যে চলছে ধাপ্পাবাজি থেকে তোলাবাজি, এই যে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে মন্ত্রীদের আর ছোট বড় মাঝারি নেতাদের ঘরে, এর বিরুদ্ধে মানুষ নিশ্চয়ই তাদের প্রতিবাদী কণ্ঠস্বর এবং প্রতিবাদের যে ভাষা, সেটা নিশ্চয়ই এই নির্বাচনের মধ্যে। বড়নগরের উপনির্বাচনে কি এই বিষয়গুলো আদৌ গুরুত্বপূর্ণ? নিশ্চয়ই। আমি বলছি, সেটা হলো 1996 সালে শিলভদ্র দত্ত ওখানে কংগ্রেসের প্রার্থী ছিল, আমি চিফ ইলেকশন এজেন্ট ছিলাম। বড়নগরটা আমি 1 মাস 2-3 দিন থেকে মোটামুটি বড়নগরটা দেখেছিলাম সেই সময়। সেই সুবাদে আমি বুঝি যে বড়নগরটা অত্যন্ত রাইটিস্ট ফ্রন্টের জায়গা হয়ে গেছিল কিছুদিনের মধ্যেই, কিন্তু এটা কিন্তু লেফটের ছিল জায়গাটা পুরোপুরি। কারণ জ্যোতি বসু দাঁড়িয়েছিলেন, জ্যোতি বসু জিতেছেন, জ্যোতি বসু হারার পর থেকে হেরেছে শিবপদ ভট্টাচার্যের কাছে। তারপরে আবার মানে আমরা সিটটা পাইনি, ওর আরএসপি নিয়ে গেছে, আরএসপি কন্টিনিউয়াসলি নিয়ে, মানে সিপিআই জিতেছিল, শিবপদ ভট্টাচার্য জিতেছিল। হ্যাঁ জানি। এবার তখন কংগ্রেসের সাথে মানে সিপিআই রিলেশন ছিল, মানে পলিটিক্যাল রিলেশন ছিল। এবার ঘটনা যেটা হয়েছে, তাপস রায় 25,000 ভোটে জিতেছিল, 25,000 কিছু ভোট বেশি ভোটে জিতেছিল। এবার কি হয়, যেহেতু এই বিধানসভা নির্বাচনে যদি সজলকে জেতায়, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিজাইন করতে হবে। সুতরাং আমার মনে হয় যারা শাসকপন্থী তারা বিদ্রোহ করবে না। যদি কোনো কারণে হারে, তাহলে আরও 2 বছর তো মমতা ব্যানার্জি থাকবে, এই ভেবে ওখানে তৃণমূলের যদি কোনো কেউ বাগিও হয়ে থাকে, বিদ্রোহী হয়ে থাকে, তারা মনে হয় না ভোট শিফট করবে। আর আমার ধারণা যদি লেফট ফ্রন্টের ভোটটা রেখে দেয়, তাহলে ওখানে বিজেপির জেতার কোনো জায়গা নেই। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে ওই কেন্দ্রের দিকে তাকিয়ে রয়েছে, যেহেতু সজল লড়াইটা সুন্দর করবে, এটা আমার ধারণা। কিন্তু জনগণ কোন দিকে ভোট দেবে, ও লড়াই করলেই যে সমস্ত জনগণ একদম ঢেলে ভোট দিয়ে দেবে এরকম হয় না। প্রচুর মানুষ লড়াই করে, কিন্তু দিনের শেষে দেখা যায় যে জেতা যায় না, জিততে পারে না। এমন তাপস রায়ের কথা বললো, তাপস রায়ের পক্ষে সম্ভব না উত্তর কলকাতা জেতা, কারণ উত্তর কলকাতায় প্রায় 4 লক্ষ মুসলিম ভোটার আছে। তারা কোনো অবস্থাতে এক্সপেরিমেন্ট করবে না আগামী নির্বাচনে। মোদি যেভাবে ফ্যাসিস্টলি সরকারটা চালাচ্ছে সারা ভারতবর্ষে, মুসলমানদের একদম আলাদাভাবে একটা সেকেন্ড গ্রেড নাগরিক করে রেখেছে, সুতরাং মুসলিমরা কোনো অবস্থাতেই কোনো এক্সপেরিমেন্ট করে অন্য কাউকে দেবে না, তাতে সমস্যা হতে পারে। আর একটা কথা প্রসেনজিৎ বলছিল যে কোভিড কিছুক্ষণ আগে যখন বাইরে মানে অন এয়ার নয় অফ এয়ার কথা বলছিল কোভিডের ব্যাপারে, ভারতবর্ষে যত ভ্যাকসিনেশন তৈরি হয়েছে সব কংগ্রেস দিয়েছে, তার জন্য টাকা নেয়নি, তার জন্য প্রোপাগান্ডাও করেনি, তার নিচে প্রধানমন্ত্রীর ছবিও রাখেনি। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য, ইলেকট্রাল বন্ডে যাদের যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর কাছ থেকে টাকা নিয়েছিল, তাদেরকে নিম্নমানের ওষুধ করতে দিয়ে বাধ্য করেছে টাকা নিতে, যে ভারতবর্ষের মানুষ মরুক, বাজে ওষুধ খাওয়াও, কোনো ব্যাপার না। এবার ঘটনা যেটা, যে 10 সেকেন্ড নিয়ে বলে দিচ্ছি, এবং একটা 23-এ আইন এনেছে মোদী সরকার, 23-এ তারা আগে ফার্মাসিউটিক্যাল কোম্পানিদের কাছে টাকা নিয়ে নিচ্ছে, 23-এ আইন এনেছে নিম্নমানের ওষুধ করলে তাদের জেল হবে না, কিন্তু তাদের ফাইন দিলেই হয়ে যাবে। তার মানে জনগণের। সুভাষিস দা প্লিজ, আমি কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, কি মনে হচ্ছে সজল ঘোষ সেখানে প্রার্থী, যেখানে বিজেপি ঘোষণা করে দিল প্রার্থী, সেক্ষেত্রে কি কিছুটা এগিয়ে থাকলো তারা? তৃণমূল তো এখনো প্রার্থী ঘোষণা করেনি, তৃণমূল কেন, ইনফ্যাক্ট কোনো রাজনৈতিক দলই বিজেপি ছাড়া। তার মানে আগে প্রার্থী অ্যানাউন্স করলে কিছুটা কি অ্যাডভান্টেজ হবে? তাই বলছি ঋষি, আমি জানতে চাইছি, বলছি না, আমি কমেন্ট করছি না, প্রশ্ন 42টার নিরিখে যুক্তিটাও একই হওয়া উচিত ছিল, যে আমরা কতদিন আগে 42টা, বিজেপি তো এখনো 42টা পুরো করতে পারে। যাই হোক, এইভাবে হয় না। বিষয়টা হচ্ছে যে উদ্দেশ্যটা কি, গরম গরম কথা বলো, কিছু জায়গায় বিলো দ্য বেল্ট যাও, কুরুচিকর মন্তব্য করো, যাতে একটু কোথাও একটা আইবলস ক্রিয়েশনটা বেশি হয়, এবং তাতে খবরের শিরোনামে ভেসে থাকো। কিন্তু ভোটটা তো আর খবরের শিরোনামে হয় না।
না তো যদি তাই হতো তাহলে আপকি বার 200 পার বলা হয়েছিল প্রত্যেক মিডিয়া সার্ভে থেকে, প্রত্যেক দিনের আলোচনা গদি মিডিয়াতে তো 2021 সালেই বিজেপির সরকার পশ্চিমবাংলাতে করে দিয়েছিল। এখনো বিজেপির নেতারা সেই মিডিয়া অপটিক্স এবং মিডিয়া সেন্ট্রিক পলিটিক্স থেকে বেরোতে পারেনি। তার সাথে তাদের সাথে একটা সহযোগী ভূমিকা ছিল কোর্ট সেন্ট্রিক পলিটিক্স, কারণ কি এজলাসে বসে আইন বহির্ভূত শুধু ভাষণবাজি করে সন্ধ্যেবেলা মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছিল। এখন এই সে বেরিয়ে গিয়ে বিজেপিরই প্রার্থী হয়েছে, সুতরাং আমাদের অভিযোগটাই পোক্ত হয়েছে। যেরকম সন্দেশকারী যারা অভিযোগ করছিল, আমাদের অভিযোগটাই আজকে পোক্ত হলো, তারা স্বীকার করলেন তারা প্রথম দিন থেকে বিজেপি করছে। আমি আবার বলছি, মিডিয়াকে ভর করে যদি মনে হয় যে তারা ভোটে জিতে যাবেন, বাংলা বারবার প্রমাণ করেছে যে মাঠে ময়দানে 7 দিন 365 দিন যারা মানুষের সাথে থাকে তারাকেই মানুষ কিন্তু ভোট দেয়। এখানে বলার কি, যেহেতু ভ্যাকসিনের কথা হয়েছে, মোদী সরকার দুটো এলাকা, তিনি যে এলাকার কাউন্সিলর, উনি আগে ভাষা সংযম হোক, ভদ্রভাবে কথা বলতে শিখুক, তবে বাংলার মানুষের মন জয় করবেন। আমি দুটো জিনিস বলছি, যে দুটো কৃতিত্ব মোদী সরকার দাবি করে বারবার। একটা তাদের বিদেশ নীতি, কোথা থেকে কিসের নীতি জানি না, কিন্তু তারা দাবি করে। আরেকটা হচ্ছে ভ্যাকসিন, মানে স্বাস্থ্য পরিষেবা বা এই ভ্যাকসিনের সময় তাদের যে স্বাস্থ্য ব্যবস্থা ছিল। বর্তমান যে ভোট হচ্ছে, তারা যা প্রথম যে দুজনের টিকিট কেটেছেন, আমাদের বিদেশমন্ত্রী তিনি লোকসভায় জেতা প্রার্থী নেই, যিনি মিনিস্টার অফ স্টেট ফর ফরেন অ্যাফেয়ার্স ছিলেন মীনাক্ষী লেখি, উনি লোকসভায় জেতা ছিলেন দিল্লি থেকে, তার টিকিট কাটা হয়ে গেছে। এবং যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন হর্ষবর্ধন, তারও টিকিট কাটা হয়ে গেছে। তার মানে মাপকাঠির নিরিখে স্বাস্থ্য এবং বিদেশ নীতিতে দুটোতেই মোদী সরকার ফেল, মোদী সরকারের টিকিট ডিস্ট্রিবিউশন ঠিক হয়। এবং সর্বোপরি আমি একটা কথা বলছি, এই যে এত মহিলাদের নিয়ে কথা বলছে না এরা, জাস্ট 4-5 দিন আগে বা সপ্তাহখানেক আগে বিজেপির সর্বোচ্চ যে নীতি নির্ধারণ কমিটি, তার নাম হচ্ছে পার্লামেন্টারি বোর্ড, সেই পার্লামেন্টারি বোর্ডের যারা সদস্য তারা বিজেপির একদম সর্বোচ্চ নেতৃত্ব বলে গণ্য হয়। সেই পার্লামেন্টারি বোর্ডের অন্যতম নেতা ইয়েডুরাপ্পার বিরুদ্ধে পোক্সোর মামলা হয়েছে, তার বিরুদ্ধে এখনো দলীয়ভাবে ব্যবস্থা নেয়নি। এরা মহিলাদেরকে বলছে। প্রসেনজিৎদার উত্তর নেব। এত নির্লজ্জ অভিযোগ আপনাদের দলের বিরুদ্ধে, কি বলবেন, কিভাবে সামলাবেন এগুলো? এক এক করে বলি। বরানগর নিয়ে কথা হচ্ছিল, কংগ্রেসের প্রতিনিধি বলছিলেন, আমার মনে হয় দক্ষিণবঙ্গে তো আর কংগ্রেসের বলবার মতো কিছু জায়গা নেই, মামু ছাড়া। উনি রাজনৈতিক বিশ্লেষকের কাজটা করলেই বোধহয় ভালো করবেন, কারণ এই আজকের এতে কংগ্রেসের সম্পর্কে, কংগ্রেসের নিয়ে, কংগ্রেসের ভিশন নিয়ে বেশি কথা বলেননি, উনি অন্য প্রসঙ্গেই বেশি গেছেন। আর দ্বিতীয় কথা, যেই মোদিজি সম্পর্কে ভ্যাকসিন উঠলো অনেক কিছু, আমরা এর আগেও দেখেছি যে একটা বিদেশ থেকে ভ্যাকসিন আনতে ম্যালেরিয়া ক্ষেত্রে 15 থেকে 20 বছর লেগে গেছে। কিন্তু আমরা এখানে দেখেছি ভারত বায়োটেক, যারা বলতো ভারতীয় শিল্পকে করা হচ্ছে, বসিয়ে দেওয়া হচ্ছে, সেই বায়োটেক বা হ্যালের বিরুদ্ধে যারা কথা বলতো একদিন, সেই হিন্দুস্তান অ্যারোনটিক্স, তারা সুখোই বিমানের মেইনটেনেন্সের দায়িত্ব নিচ্ছে। আজকে 27টা কান্ট্রিতে নৌবন্দর রয়েছে, 98টা দেশে সব বিক্রি করছে। হিসাব করে দিয়েছে, গোটা দেশটাকে বেচে দিয়েছো। বলতে দিন প্লিজ, বলুন প্রসেনজিৎ। আজকে সব থেকে যদি কংগ্রেসের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, তিনি তো অন্তরাত্মার কথা ছাড়া চলতেন না, তিনি লোকসভায় দাঁড়াতে ভয় পেতেন। এটা কি বলবো? আমরা বলিনি, আমরা বলিনি, আমরা বলিনি, আমরা বলিনি, বাইরে চলছে লোকসভা দলের তার বাইরে হতে পারেননি। এই কংগ্রেস, সেই কংগ্রেস ওয়াইএসআর রেড্ডির ছেলে জগমোহনকে যখন পরিষদীয় দল চেয়েছিল, শুধুমাত্র গান্ধী পরিবার না চাওয়ার জন্য জগমোহনকে সিবিআই দিয়ে অ্যারেস্ট করা হয়েছিল, তার পরিবারকে ঘরবন্দি করা হয়েছিল। চেপে রাখতে পেরেছিল জনগণ। শেষ কথা সিবিআই, জনগণ শেষ কথা বলবে, জনগণ শেষ কথা বলবে। সংগঠন হয়ে আছে 2013 সিবিআই কে ব্যবহার করে না, সিবিআই কি দিয়ে তোলাবাজি করছে মোদিজি, সিবিআই দিয়ে তোলাবাজি করছে, তোলাবাজি করছে মোদি সরকার। আরে তোলাবাজি করছে। আজকে 70 বছর তোলা তুলে চালিয়েছেন নির্বাচন। আরে 6000 কোটি টাকা, 10 বছরে 6000 কোটি, 10 বছরে 6000 কোটি, আর সিবিআই 10,000 কোটি টাকা, 6000 কোটি টাকা, আসলে টাকা একটা বিরতি নিয়ে ফিরবো।
ফিরে এলাম বিরতির পর, একদম শেষ পর্বে রয়েছে, সময় খুবই কম, প্রত্যেকের কাছেই যাব। খুব সংক্ষেপে জানতে চাইবো যে এই যে আজকে তো যেহেতু ভোটের দামামা বেজে গিয়েছে, প্রার্থী ঘোষণা হচ্ছে, কেউ কেউ সবটাই ঘোষণা করে ফেলেছে, সব দিক থেকে কি মনে হচ্ছে গৌতম দা যে এই ভোটে, আমি বলছি গোটা দেশের নয়, এই রাজ্যের যে ইস্যুগুলো সেগুলোকে বিরোধী রাজনৈতিক দলগুলি তৃণমূলের বিরুদ্ধে কতটা মানুষের দুয়ারে নিয়ে যেতে পারছে, নাকি তৃণমূল কংগ্রেস, দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার এর সুফলই ঘরে তুলবে আবারও? তৃণমূল তো পশ্চিমবঙ্গে বেনিফিশিয়ারির সংখ্যা বাড়িয়েই চলেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর তার সঙ্গে গোটা রাজ্য জুড়ে যে অন্যায়, দুর্নীতি আর মন্ত্রীদের আর বড় মেজো ছোট নেতাদের বাড়িতে কারি কারি টাকা মানুষ দেখছে, তা মানুষ তার বিরুদ্ধে নিশ্চয়ই, আমার ধারণা পশ্চিমবঙ্গের মানুষ তো ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ, তারা স্বাভাবিকভাবেই তাদের তাদের যে অ্যাবসলিউটলি প্রতিবাদী ভাষা, দুর্নীতি বলে তারপরেও ভোট হয়েছে, সেটা স্ফুরিত হবে, তৃণমূল কংগ্রেসের দিকেই ভোট পড়েছে। না, আমার এটা মনে হচ্ছে, কি মনে করছে? আমার এটা মনে হচ্ছে, কারণ আপনারাও খুব একটা ভালো একটা টার্নিং পয়েন্ট হবে, একটা টার্নিং পয়েন্ট নিয়ে একটা জটিলতা এখনো চলছে। আসনগুলো নিয়ে এখনো জটিলতা মনে হচ্ছে আছে, সেগুলো তো দেরিতে নির্বাচন, সেগুলো মিটে যাবে, অসুবিধা কি। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে সেটা হলো 10 বছর মোদী সাহেবকে দেখেছেন, 10 বছর 12 বছর 13 বছর মমতা ব্যানার্জিকে দেখছেন, তার শাসন দেখছেন, এবং এটাও দেখছেন যে মমতা ব্যানার্জির যত দুর্নীতির কথা মোদিরা চিল্লেছে বা আমরা চিল্লিয়েছি, আমরা দেখেছি সবাই অ্যারেস্টেড হয়েছেন, এখানে মাথা অবধি পৌঁছয়নি। এবং আমরা দেখেছি রুজিরা বন্দ্যোপাধ্যায়, অভিষেকের স্ত্রী, যখন ক্যালকাটা এয়ারপোর্টে সোনা নিয়ে ধরা পড়ছে, তার 5 মিনিটের মধ্যে ছেড়ে চলে আসছে, বাড়ি চলে যাচ্ছে, তাকে আটকাচ্ছে না সিআইএসএফ, ছেড়ে দিচ্ছে 5 মিনিট, কার ফোনে। আমরা দেখেছি 59টা বিল মমতা ব্যানার্জি সাপোর্ট করেছে বিজেপিকে। আমরা দেখেছি ধনকরের নির্বাচনে জেতানোর জন্য হেমন্ত বিশ্ব শর্মা, মমতা ব্যানার্জি এবং ধনকর সাহেবকে নিয়ে দার্জিলিংয়ে মিটিং হচ্ছে। এবং আমরা এটাও দেখছি কল্যাণ ব্যানার্জিকে জেতানোর জন্য বিজেপি তাকে ক্যান্ডিডেট করেছে, কল্যাণ ব্যানার্জি মেয়ের জামাইকে, সৌমিত্রকে জেতানোর জন্য মমতা ব্যানার্জি তার স্ত্রীকে, জামাইকে। এইবার ঘটনা হলো যে সৌমিত্র খানের স্ত্রীকে প্রার্থী করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। মানে একটা দেখতে পাচ্ছি একটা হবনবিং আছে, কিন্তু মানুষ এটা দুটোই দেখছে, মানুষ এটা দুটোই দেখছে। আমার ধারণা ভারতবর্ষের বুকে কংগ্রেস ছাড়া কোন অল্টারনেটিভ নেই, কংগ্রেসকে মানুষ দেখবে, কংগ্রেস বাম বলছে তো আপনাদের সাথে ওদের জোট রয়েছে, মানে ওনারা নিজেদেরও জায়গা দেখতে পাচ্ছেন না খুব একটা। মানে কি বলবো, আর যেহেতু ভারতবর্ষের সার্বিকভাবে চর্চা বাংলার মিডিয়াতে হয় না, তাই এরকম মিথ্যাচারগুলো জায়গা পেয়ে যায়। আজকে বিজেপির যত রাজ্যে সরকার আছে, কটা প্রাক্তন কংগ্রেসই দিয়ে মুখ্যমন্ত্রিত্ব করছে। আজকে হেমন্ত বিশ্ব শর্মা থেকে সদ্য কর্ণাটকাতে যে হারলো, যে বিজেপির মুখ্যমন্ত্রী ছিল, সবাই প্রাক্তন কংগ্রেসই। আজকে জ্যোতিরাদিত্য থেকে শুরু করে জেটিএ উত্তরপ্রদেশে যে প্রাক্তন কংগ্রেসি স্টেট প্রেসিডেন্ট বহুগুণা, গান্ধী পরিবারের তাবেদারি করবে না। আমরা ছোটবেলায় দেখেছি সিপিএম এর সাংসদ সরলা মহেশ্বরীর সরলেক বাড়ি থেকে সিবিআই কাঁড়ি কাঁড়ি ক্যাশ উদ্ধার করতে, তখন মিডিয়া এইভাবে সক্রিয় ছিল না, টেলিভিশন ছিল না, তাই সেই চিত্রগুলো ধরা নেই। কিন্তু সিপিএম এর আজ থেকে কত দশক আগে সরলা মহেশ্বরী বাড়ি থেকে টাকা উদ্ধার এই যে এখনো তাহলে পশ্চিমবঙ্গের মানুষ দুর্নীতির বিরুদ্ধে আপনাকে একবার আটকাইনি। বিজেপি ঘনিষ্ঠ শিল্পপতি পীযূষ জৈনের বাড়ি থেকে 250 কোটি টাকা, কংগ্রেসী নেতা আমার নাম প্রসেনজিৎ। আজকে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি, যে রাজনৈতিক ব্যভিচার, দুর্বৃত্তায়ন, এখনো আমরা মনে করি তৃণমূল কংগ্রেসের অনেক কর্মী আছে যারা মা মাটি মানুষের স্বপ্ন দেখেছিল, যারা চুরির টাকা পায়নি, তারা মুখ ফিরিয়ে রয়েছে, তৃণমূলের সঙ্গে থাকতে চায় না, তারা দুর্নীতিমুক্ত স্থায়ী সরকার চায়। নারায়ণ গোস্বামীর যে মন্তব্য ছিল তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করতে তৃণমূল কর্মীরা লজ্জা পাচ্ছে, তার উদাহরণ হিসাবে এটাও বলতে পারি মালদার দক্ষিণের ক্যান্ডিডেট যার এগেইনস্টে টেরর ফান্ডিং এর অভিযোগ রয়েছে, বৌহা মৈত্রের মতো
ক্যান্ডিডেট যে দুর্নীতির দায়ে বহিষ্কৃত হয়েছেন, ধন্যবাদ আপনাকে। প্লিজ সময় নেই, তবে আমার মনে হয় আমাদের আজকের অনুষ্ঠান শেষ করবো। প্রসেনজিৎ দা, কৃষাণু, সুভাষিস দা এবং গৌতম দা, আপনাদের চারজনকে ধন্যবাদ। তবে প্রসেনজিৎ দা বোধহয় সেই কথাটাও মনে রাখবেন, অনুপম হাজরা যিনি প্রকাশ্য সভায় বলছেন সিবিআই ইডি থেকে বাঁচতে হলে বিজেপিতে যোগ দিন। এখন কোন দল কোথায় কে যাবে সেটা তো তারা নিজেরা ঠিক করবেন, গণতান্ত্রিক অধিকার রয়েছে তাদের, কিন্তু গণতান্ত্রিক অধিকার আপনাদেরও, আপনারা ঠিক করবেন এবং সেটাই আমাদের নজর থাকবে সেই দিকে। ভোটের হাওয়া কোন দিকে যাচ্ছে, কোন দিকে ঘুরছে, সমস্ত খবর জানতে আপনাদের নজর রাখতে হবে কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।